নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। সঙ্গে রয়েছে আমি সোমাদিত্য। আসানসোলে ঢুকতে নিষেধ করা হয়েছিল বিজেপি প্রতিনিধি দলকে, কিন্তু রানীগঞ্জের বাসরা মোড়ে কনভয় আটকে দেওয়া সত্ত্বেও বিজেপির প্রতিনিধি দল এগিয়ে যায় এবং এরপর 144 ধারা অমান্য করে বিজেপির প্রতিনিধি দল এগিয়ে যায় কালাপাহাড়ি থেকে এবং তারপর আসানসোলের ধাতকা মোড়ে ত্রাণ শিবিরে যান বিজেপির 5 প্রতিনিধি শাহনওয়াজ হোসেন, ওম মাথুর, বিষ্ণু দয়াল, রূপা গঙ্গোপাধ্যায় এবং সায়ন্তন বসু। রামকৃষ্ণপুর থেকেই কলকাতায় ফিরছেন দলের 3 সদস্য এবং তারা রিপোর্ট দেবেন অমিত শাহকে। এবং ইতিমধ্যেই ত্রাণ শিবিরে যান বিজেপির প্রতিনিধিরা আসানসোলের ধাতকাতে এবং সেখানে তারা কথা বলেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে, তাদের অসুবিধার কথা শোনেন। কিন্তু প্রশ্ন উঠছে, মাত্র একটি দুটি ত্রাণ শিবির ঘুরেই কিন্তু গোটা এলাকার পরিস্থিতি নিয়ে তারা রিপোর্ট দিতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সভাপতি অমিত শাহকে। বিজেপির প্রতিনিধি দল আসানসোল এবং রানীগঞ্জে যে সমস্ত জায়গায় যান তার মধ্যে অনেক জায়গাতেই কিন্তু 144 ধারা ছিল এবং সেই 144 ধারা অমান্য করেই কিন্তু তারা প্রবেশ করেন ভেতরে। বেশ কয়েকটি জায়গায় পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়, পুলিশের তরফ থেকে অনুরোধ করা হয় আর না এগোনোর জন্য, কারণ রয়েছে 144 ধারা। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় এই প্রতিনিধি দল তারা ভেতরে ঢোকেন, যদিও সব জায়গায় তারা ঘোরেননি। উপদ্রুত অঞ্চল বলতে হাতে গোনা কয়েকটি জায়গা থেকে তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেই এলাকা ছেড়ে বেরিয়ে যান। আসানসোলের ধাতকা একটি ত্রাণ শিবিরে ছিলেন বিজেপির প্রতিনিধিরা এবং সেখান থেকেই বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের 3 সদস্য তারা চলে আসবেন। আবির ঘোষাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন ফোনে, আমরা কথা বলে নেব আবিরের সঙ্গে। আবির, বেশ কয়েকটি জায়গায় তারা ঘোরার চেষ্টা করেন কিন্তু সম্পূর্ণভাবে যে সমস্ত জায়গা উপদ্রুত সব জায়গায় কিন্তু তারা ঘোরেননি। সেক্ষেত্রে কি বলা হচ্ছে তাদের তরফ থেকে? তারা কি শুধুমাত্র 2-3টি ত্রাণ শিবির ঘুরেই গোটা এলাকার পরিস্থিতি বুঝে নিয়েছেন? দেখো, আসানসোল এবং রানীগঞ্জ সংকটের কথা বলা হয়েছিল এবং দুটো জায়গাকার কি কি পরিস্থিতি, সেই পরিস্থিতি তারা যাচাই করে দেখতে চান, সেখানকার কথা বলতে চান। সেই কারণেই বিজেপির তরফ থেকেই কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। যদিও যেটা লক্ষ্য করতে পারা গেল যে তারা আসলেন, বেশ কিছুটা সময় জুড়ে তারা বিভিন্ন জায়গার কথা তারা বললেন, কিন্তু আসলে গেলেন হচ্ছে একটিমাত্র ত্রাণ শিবিরে এবং গেলেন হচ্ছে একটিমাত্র জায়গাতে। এবং এই দুটি জায়গার ক্ষেত্রে যারা অবাঙালি নিরুদ্দেশিত যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে গিয়ে কিছু মানুষের সঙ্গে তারা কথা বললেন এবং তারা চলে আসছেন। ফলে সার্বিকভাবে তারা আসানসোল এবং রানীগঞ্জের পরিস্থিতির কথা বলছেন। গত কয়েকদিন ধরে তারা যেটা বলছিলেন যে আইন শৃঙ্খলাজনিত কি পরিস্থিতি রয়েছে তা তারা ঘুরে দেখার চেষ্টা করবেন। এবং গতকাল রাজ্যপালের কাছে প্রশাসনের তরফ থেকে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল, সেই রিপোর্টে উল্লেখ করাই হয়েছিল যে এই মুহূর্তে আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি নিয়ে নতুন করে কোথাও কোনো অসুবিধা নেই, সব জায়গায় শান্ত রয়েছে। ফলে বিজেপির এই দিনের যে সফর বা তাদের যেখানে আসা, সেখানে দাঁড়িয়ে সব জায়গায় না পৌঁছানোর ক্ষেত্রে এখানে যারা শাসক দলের বা প্রশাসনের তরফ থেকে এই দাবিটাই জোরালো করা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় এই মুহূর্তে শান্ত, নতুন করে কোনো অশান্তি ছড়ানোর আশঙ্কা কোথাও নেই এবং হচ্ছে না। সেটাই বোধহয় কার্যত মেনে নিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এবং আমরা দেখলাম যে প্রথমে 4 জন একসঙ্গে আসলেও 3 জন ওপি মাথুর, বিজিরাম এবং শাহনওয়াজ হোসেন তারা 3 জন একসাথে এক জায়গাতে ঘুরে দেখলেন এবং রূপা গঙ্গোপাধ্যায় তিনি আলাদা করে নিজের মতো করে একই জায়গার ভিন্ন দিক তিনি ঘুরে দেখার চেষ্টা করলেন। যদিও তারা শুধুমাত্র আসানসোলের ক্ষান্ত থাকলেন, রানীগঞ্জে গেলেন না। এবং আগামীকাল তারা নিজেরাই বলছেন যে অমিত শাহের কাছে রিপোর্ট জমা দেবেন। অমিত শাহের কাছে জমা দেওয়ার রিপোর্টের ক্ষেত্রে আসানসোল এবং রানীগঞ্জের শারীরিক পরিস্থিতির কথা বললেও শুধুমাত্র দুটো বিষয় তারা ঘুরে দেখে আদৌ সমস্ত পরিস্থিতি যাচাই করতে পারলেন কিনা সেটা নিয়ে অবশ্য কিছু ক্ষোভ বা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে এবং বিজেপির প্রতিনিধি দল আসানসোল এবং রানীগঞ্জ ঘুরলেন, কিন্তু খুব অল্প কয়েকটি জায়গা তারা ছিলেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মূলত তারা কথা বলেন ধাতকার ত্রাণ শিবিরে। এবং অভিযোগ উঠছে অবাঙালি অধ্যুষিত এলাকাতে তারা ঘুরেছেন এবং সেখানকার যারা মানুষজন তাদের সঙ্গে কথা বলেছেন। যদিও অমিত শাহকে যে রিপোর্ট দেওয়া হবে তার আগে কিন্তু বিজেপি প্রতিনিধি দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্য সরকারের নিশ্চিতভাবে কিছু ব্যর্থতা রয়েছে এবং তার কারণেই
হিংসা ছড়িয়েছে। रानीगंज में है, आसनसोल में भी है, हम तो रानीगंज में है, आप देख सकते हैं कभी तो बोला कि 144 जारी हुआ रानीगंज में नहीं जा रहे। বেশ কয়েকটি জায়গাতে বাধার সম্মুখীন হতে হয় বিজেপির প্রতিনিধি দলকে। 7 दिन हुए और 7 दिन में जो पीड़ित परिवार है उन पीड़ित परिवारों को भी एक पंथ के अनुसार, वर्ग के अनुसार बांटा जा रहा है। और कुल मिलाकर के सबसे बड़ी दुर्भाग्यपूर्ण बात है कि जो शिविर में रह रहे, जो कैंप में रह रहे, अभी तक उनकी किसी ने साल संभाल नहीं की है। एक धारा 144 का बहाना बना करके प्रशासन न कोई मदद पहुंचा रहा है, न इनके पास भोजन है, लोगों के हाथ जले हुए, लोगों के बच्चे खो गए, इनको किसी की कोई जानकारी नहीं है। इससे बड़ा दुर्भाग्य नहीं हो सकता। एक तरह से लोकतंत्र का गला घोटा जा रहा है, एक लोकतंत्र आपातकाल याद कराया जा रहा है। प्रशासन को चाहिए और ममता सरकार को चाहिए कि जो भी घटना घटी है उचित न्याय करे, उचित उसका समाधान ढूंढे। तृणमूल का कहना है ये सब बीजेपी और वीएचपी और बजरंग दल का साझा। मैं ये कह रहा हूँ कि पूरे प्रदेश में रामनवमी के जुलूस निकले हैं, पूरे प्रदेश में रामनवमी के जुलूस निकले। आखिर इन 2-3 जगह ये घटना क्यों घटी? मैं चाहता हूँ तृणमूल कांग्रेस की सरकार से कि वो तुरंत इसकी जांच करे। ওম মাথুরের বক্তব্য আমরা শুনছিলাম এবং তিনি রাজ্য সরকারের কড়া সমালোচনা করছিলেন। পাশাপাশি শাহনওয়াজ হোসেন এই প্রতিনিধি দলের অন্যতম সদস্য, তিনি ঠিক কি বলেছেন আমরা একবার শুনে নেব। बहुत अन्याय हुआ है यहाँ। सर आपकी तरफ से कोई रिपोर्ट होम मिनिस्ट्री को देंगे सर? देंगे, पार्टी अध्यक्ष जी को देंगे, यहाँ से जाके ओके सारी रिपोर्ट पार्टी के अध्यक्ष जी को देंगे। ओके, अमित शाह जी को। सर ये जो हाल है आसनसोल रानीगंज के लिए, तो आप लोग का क्या सोचना है, क्यों ऐसा फेलियर है इस गवर्नमेंट का। स्टेट गवर्नमेंट? यहाँ के लोग मिलकर रहते थे, स्टेट गवर्नमेंट का बहुत बड़ा फेलियर है। ओके, लेकिन सर जो एमपी है वो यहाँ पर आने की कोशिश की थी, उसी को अटक गया। हम तो आए ना, आपके सामने आए और लोग, MP ने हम तो शांति की अपील कर रहे हैं, देख रहे हैं आप, सबसे शांति की अपील कर रहे हैं। চাপা একটা আতঙ্ক থাকলেও ধীরে ধীরে স্বাভাবিকের পথেই আসানসোল ছন্দে ফিরছে শিল্পনগরী। সকাল থেকে এলাকায় রাস্তায় যান চলাচল করছে, চলছে সরকারি এবং বেসরকারি বাস। স্পর্শকাতর এলাকায় পুলিশের টহলদারিও চলছে। রোডঘাট ফাঁকা, আমাদের এটার উপরই তো ভরসা, কি করবো এবারে? এই আজকে বার করলো, তাও ভয়ে ভয়ে বার করলাম। সব নেতারাই আসছে, দেখে চলে যাচ্ছে, কিছুই হচ্ছে না। আমরা তো শান্তি চাইছি, শান্তি চাই আমরা, আর কি চাই? প্রত্যেকটা মানুষ তো শান্তি চায়। হ্যাঁ, শান্তি তো লাগছে। আমরা ভাবছি ওরাও শান্তি থাকুক, আমরাও শান্তিতে থাকি। কেন? আমরা গরিব মানুষ, ওরাও গরিব, আমরাও গরিব। লোকের বাড়িতে কতদিন থাকবো, লোক কতদিন খাওয়াবেন? আজ 10 বছর হচ্ছে কোনো দিন এই কথা হয়নি, এই প্রথমবার হলো। সব আসা যাওয়া করছে, কথাবার্তা বলছি, সব ফ্রি, এখন কোনো টেনশন নেই। আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে, তাও তো অনেক লোক আসেনি এখনো বিল্ডিং এ, আসা শুরু করেছে। এখনো কই আসছে, এখনো তো মাঝে মাঝে 2-1টা করে আসছে, আবার এসে উকি মারছে চলে যাচ্ছে। দোকান বন্ধ হয়ে যাচ্ছে, দোকান খোলা। মে মাসের প্রথম সপ্তাহে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ভোট হবে 3 দফায়, গণনা 8ই মে। ভোটের দিন ঘোষণার পরই মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী জরুরি বৈঠকে বসেন। 2008-এ 3 দফা, 2013-তেও তাই, 2018-তেও পঞ্চায়েত ভোট হচ্ছে সেই 3 দফাতেই। There are 3 phases. 3টা ফেজে 1, 3, 5, কাউন্টিং ডে 8। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় দক্ষিণবঙ্গের 12টি জেলা, দ্বিতীয় দফায় 2টি এবং শেষ দফায় উত্তরবঙ্গের 6টি জেলায় নির্বাচন। সব মিলিয়ে 20টি জেলায় ভোট। দার্জিলিং এবং কালিম্পংয়ে ভোট হচ্ছে না। এদিন নির্বাচন ঘোষণার সঙ্গে চালু হয়ে গেল নির্বাচনী আচরণবিধি। মনোনয়ন পর্ব কিভাবে হবে তা জানিয়েছে কমিশন। বিগত কয়েকটি নির্বাচনে বাংলায় একাধিক দফায় ভোট হয়েছে, তবে শুধুমাত্র 2টি জেলাতে আলাদা করে নির্বাচন ব্যতিক্রম। কমিশন মারফত খবর, মুর্শিদাবাদ এবং বীরভূমকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা।
3 দফায় পঞ্চায়েত ভোট হতে চলেছে এবং প্রথম দফার ভোট হবে 1 মে। নদিয়া, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। পয়লা মে 12টি জেলাতে রয়েছে পঞ্চায়েত ভোট এবং দ্বিতীয় দফা তেসরা মে মুর্শিদাবাদ এবং বীরভূম, এই দুটি জেলাতেই রয়েছে ভোট। এরপর শেষ দফা অর্থাৎ 5ই মে যে ভোট গ্রহণ পর্ব হবে, সেই ভোট গ্রহণ পর্ব হবে মূলত 6টি জেলা উত্তরবঙ্গের। এদিকে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দিল নির্বাচন কমিশন। শনিবার পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করে কমিশন। তারপরই কেন্দ্রীয় বাহিনী চেয়ে কমিশনের চিঠি পৌঁছয় নবান্নে। প্রথম থেকেই রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত ভোট করানোর পক্ষপাতী রাজ্য সরকার, তবে তাতে আপত্তি তোলে বিরোধীরা। সূত্রের খবর, আগেই কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্যের কাছে দরবার করেছিল কমিশন। পঞ্চায়েত ভোটের জন্য 3.5 লক্ষ ভোট কর্মী প্রয়োজন। এই অবস্থায় কমিশনের কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকে। পয়লা মে যেহেতু ভোট, সে কারণে 2রা মে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। ওই দিন বন্ধ থাকবে সরকারি দপ্তর, স্কুল থেকে সমস্ত সরকারি এবং সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা। পয়লা মে ঘোষিত সরকারি ছুটি, তবে ওই দিন পঞ্চায়েত ভোট পড়ায় ভোটের কাজ করতে হবে সরকারি কর্মীদের। তাদের কথা ভেবেই 2 তারিখ ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। যারা ভোটের কাজ করবেন না তারা 2 দিনের ছুটি পাবেন, বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা রাজ্য সরকার। বেসরকারি স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, খোদ পুলিশের বিরুদ্ধে উঠেছে প্রতারকদের সাহায্যের অভিযোগ। সিসিটিভি ফুটেজে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। কাঠগড়ায় হাওড়ার শিবপুর থানা। ৫,২০০ টাকা দিয়ে নাম নথিভুক্ত করলেই মিলবে চাকরি। শিক্ষকতার সুযোগ মিলবে নামী বেসরকারি স্কুলে, তবে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে এলেই দিতে হবে আরও ১৫,০০০ টাকা। এমন বিজ্ঞাপনে সাড়া দিয়েই প্রতারিত হতে হলো চাকরি প্রার্থীদের। ভুক্তভোগীদের অভিযোগ, SMGPS নামে একটি নিয়োগ সংস্থা হাজার হাজার টাকার বিনিময়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে কাজে যোগ দিতে গিয়ে জানা যায় পুরো ব্যাপারটাই ভুয়ো। হাওড়ার শিবপুরের একটি আবাসনে ওই সংস্থার নামে ঘর ভাড়া নিয়েছিলেন অরিন্দম বিশ্বাস নামে ব্যারাকপুরের এক বাসিন্দা। সেই ঘরেই অফিস তৈরি করে চলছিল লোক ঠকানোর কারবার। চাকরি দেবে বলেছিল যে ওই একটা স্কুলে দেবে, একটা মাস স্কুলে দেবে, যে হয়ে যাবে। ওখানকার মিস্ট্রেস যে কথা বলেছে, জানিয়েছে যে এরকম কি আপনারা কি এরকম নিয়োগ করছেন? বলছে না, আমরা এরকম কোনো নিয়োগ করছি না। শনিবার শিবপুর থানায় এক চাকরি প্রার্থী এ নিয়ে অভিযোগ জানান, কিন্তু অভিযুক্তদের ধরার বদলে পুলিশই নাকি তাদের পালাতে সাহায্য করে। এদিন পুলিশ ওই আবাসনে ঢোকার পর বেরিয়ে যান SMGPS এর কর্মী ও আধিকারিকরা। আবাসনের সিসিটিভি ফুটেজে গোটা ঘটনায় ধরা পড়ে। পুলিশের তরফে অবশ্য এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করতে চায়নি। গোটা বিষয় খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। দেবাশিস চক্রবর্তী রিপোর্ট, নিউজ 18 বাংলা।